ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার 3 দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে থাকছে আমি সঞ্জনা এবি। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দিবাগত রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। টানা তৃতীয় ফাইনাল নিশ্চিতের মিশনে ফরাসিদের মূল ভরসা এমবাপ্পে দেম্বেলেদের নিয়ে গড়া আক্রমণ ভাগ। বিপরীতে ৩৬ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের শক্তির জায়গা রক্ষণ ভাগ। সাম্প্রতিক পারফরম্যান্স ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখলেও দু দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে স্পেন। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। যুক্তরাষ্ট্র থেকে মুজতাবা তারেকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্পেনের এই দলটির সঙ্গে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন দলের অনেক মিল। সেবার বিশ্বকাপ জেতার আগে ইউরোর মুকুট জিতেছিল ইকার ক্যাসিয়াসের স্পেন। এবার ২০২৪ ইউরো জিতে আসা দলটিও বেশ সফলভাবেই আছে বিশ্বকাপ উঁচিয়ে ধরার পথে। আসলে প্রতিপক্ষ ফ্রান্সের চেয়ে সফল পাসে এগিয়ে থাকলেও আক্রমণ ও গোল আদায়ে পিছিয়ে স্প্যানিশরা। তবে তাদের স্বস্তির জায়গা নিঃসন্দেহে রক্ষণভাগ। বিশ্বকাপে একমাত্র গোলটি হজম করেছে শেষ ৮-এ বেলজিয়ামের বিপক্ষে। ২০২৪ সালে কলম্বিয়ার কাছে হারের পর অপরাজিত ৩৬ ম্যাচে সেমিফাইনাল বাধা টপকাতে পারলে ছুঁয়ে ফেলবে ইতালির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। স্পেনের আত্মবিশ্বাসের জায়গা তাদের ডাগ আউট। অভিজ্ঞ কোচ ফুয়েন্তের অধীনেই মিলেছে ইউরো ও নেশনস লিগ শিরোপা। ইয়ামাল কুভার্সিদের যুবদল সামলানো ফুয়েন্তের অধীনে ব্যালেন্সড এক দল স্পেন। ম্যাচটি হবে অত্যন্ত কঠিন এবং চরম পরীক্ষা নেওয়ার মতো একটি ম্যাচ। এটি বিশ্বকাপের ফাইনালের আগে আরেকটি ফাইনাল হতে পারে। আমাদের যেমন নিজেদের খেলায় উন্নতি করতে হবে, ঠিক তেমনি কোনো ভুল না করার ব্যাপারেও ভীষণ সতর্ক থাকতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যেন খেলাটা যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়। একই সাথে গোল বক্সে আমাদের আরও তীক্ষ্ণ ও নিখুঁত হতে হবে। বিপরীতে দিদিয়ের দেশমের অধীনে অপ্রতিরোধ ছুটে চলা ফ্রান্সের। বিশ্বকাপের প্রথম দিন থেকেই শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করে চলেছে ফরাসিরা। শেষ ৮ পর্যন্ত গোলমুখে ৪৭টি শট নিয়ে ১৬টি জালে পাঠিয়েছেন এমবাপ্পে দেম্বেলেরা। এই মুহূর্তে বিশ্বের সেরা আক্রমণ ভাগের সঙ্গে শক্তিশালী মিডফিল্ড। সব মিলিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার অভিযানে ছুটছে ফরাসিরা। দলটির প্রধান ভরসা নিঃসন্দেহে এমবাপ্পের অতিমানবীয় পারফরম্যান্স। সর্বোচ্চ ৮ গোলের সঙ্গে ৩ অ্যাসিস্ট। গোল্ডেন বুটের রেসে মেসিকে পেছনে ফেলে আছেন শীর্ষে। সঙ্গে ৫ গোল করা দেম্বেলেও ছুটছেন পিছু পিছু। ফাইনাল নিশ্চিতের মিশন ফ্রান্সের জন্য হতে যাচ্ছে প্রতিশোধের মঞ্চ। ইউরো ও নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হারের জবাব দিতে মুখিয়ে দেশম শিষ্যরা। স্পেন বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং বলের পজিশন ধরে রাখতে চায়। তাদের প্রতিপক্ষের উপর প্রবল চাপ তৈরির ক্ষমতা রয়েছে, আর তারা মাত্র একটি গোল খেয়েছে। কারণ হলো প্রতিপক্ষ দলগুলো তাদের কাছ থেকে বল কেড়ে নিতে এবং গোল করার সুযোগ তৈরি করতে হিমশিম খেয়েছে। অন্যদিকে আমরাও এমন একটি দল যাদের বল নিজেদের কাছে রাখার পাশাপাশি প্রতিপক্ষকে বিপদে ফেলার ক্ষমতা রাখি। সবাই সেরাটা দিতে প্রস্তুত। লড়াইটা হবে ফ্রান্সের আক্রমণ ভাগ বনাম স্পেনের রক্ষণ ভাগ। রেকর্ড ৩৬ ম্যাচ ধরে অপরাজিত স্প্যানিশরা, এবং এই বিশ্বকাপে তারা একমাত্র গোলটি হজম করেছে ৬৪৯ মিনিট পর এসে বেলজিয়ামের বিপক্ষে। বিপরীতে ফ্রান্সের আক্রমণ ভাগের দুই সেনানী এমবাপ্পে ও ওসমান দেম্বেলে আছেন দারুণ ছন্দে। গত ৭ বিশ্বকাপের ৪টিতেই ফাইনাল খেলা ফ্রান্সের লক্ষ্য পঞ্চম বিশ্বকাপ ফাইনালে। বিপরীতে স্পেন দ্বিতীয়বারের মতো ফাইনালে যেতে চায় লামিনে ইয়ামালদের উপর ভর করে। মুজতাবা তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত প্রথম সেমিফাইনালের ম্যাচ আজ, এবং এই ম্যাচের ইনসাইটস নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসানুর রহমান।
সময়ের সেরা দুই ইউরোপিয়ান জয়ান্টের খেলা প্রথম সেমিতে দুই দলের জন্যই তো জয়টা খুব গুরুত্বপূর্ণ। কেমন হতে যাচ্ছে এই ম্যাচটি, আর আপনার চোখে ফেভারিট কোন দল? দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল এবং র্যাঙ্কিংয়ের 3 নম্বর দলের মধ্যে খেলা, এবং সবচেয়ে বড় কথা র্যাঙ্কিংয়ের চেয়েও যে দুই দল যে ধরনের ফর্মে আছে সেটা একটা উপভোগ্য বিষয় হবে। স্পেন পজিশন ধরে রেখে খেলা খেলতে পছন্দ করে, পক্ষান্তরে ফ্রান্স অ্যাটাক করতে চায়। আমার ভার্ডিক্ট দেওয়ার আগে আমি একটু এই বিশ্বকাপে এই দুই দলের পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে চাই, তারপর আমি আমার একটা ওপিনিয়ন অবশ্যই দেব। আমরা একটু স্ট্যাটটা দেখাচ্ছি যে আমাদের কাছে কিছু তথ্য আছে। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে দুই দল, তাদের পারফরমেন্সটা কেমন নিশ্চয়ই অনেকেই জানেন, তারপর একটু রিকল করিয়ে দিতে চাই একসঙ্গে। যেমনটা বলছিলাম, 6 ম্যাচে 11টা গোল করেছে ফ্রান্স, এবং ফ্রান্স করেছে 16টি গোল, স্পেন করেছে 11টা গোল। গোলের বিচারে ফ্রান্স অবশ্যই এগিয়ে আছে। গোল গড় যদি আমরা দেখি 2.7, 1.8, আমার মনে হয় স্কোরিংয়ের জায়গা থেকে ফ্রান্স এগিয়ে থাকবে, এবং স্পেনের স্ট্রাইকার লোন স্ট্রাইকার হিসেবে ওয়ায়ারজাবাল খেলে থাকেন। দুই উইঙ্গার থাকেন, কিন্তু ওয়ায়ারজাবালের ফিনিশিংয়ে বড় একটা সমস্যা আছে, সেটা কিছুটা দুশ্চিন্তার কারণ। আমরা যদি দেখি পক্ষান্তরে ফ্রান্স গোল হজম করেছে 2 ম্যাচে, স্পেন গোল হজম করেছে 1 ম্যাচে, সবশেষ বেলজিয়ামের বিপক্ষে। দুই দলেরই ক্লিন শিট ভালো, ফ্রান্সের 4টি এবং স্পেনের 5টি। তো আমার কাছে মনে হয় যে এখানে লড়াইটা হবে আসলে স্পেনের মিডফিল্ড এবং ফ্রান্সের ফরওয়ার্ডদের লড়াইটা। ফ্রান্স 2জন মিডফিল্ডার নিয়ে খেলে, স্পেনও 2জন মিডফিল্ডার নিয়ে খেলে, কিন্তু তাদের স্ট্রাইকার যারা আছেন একজন স্ট্রাইকার। পক্ষান্তর উইঙ্গারগুলো আপনি মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডারও বলতে পারেন। তো এই ম্যাচে সব কিছু বিবেচনা করে আসলে মোটা দাগে কাউকে এগিয়ে রাখা খুব কঠিন, তবে আমার কাছে মনে হয় যে কিছুটা ফ্রান্স এগিয়ে থাকতে পারে এই ম্যাচে। তবে স্পেনও যদি জিতে যায় মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না। একদমই তাই। এবার এই হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্স ও স্পেনের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? আসলে শেষ মুহূর্তে যদি ইনজুরি কোনো সমস্যা না থাকে, দুই দলের একাদশে তেমন কোনো চেঞ্জ আসবে না। দুই দলের একাদশের সিস্টেমটাও বা ফরমেশনটাও কিন্তু এক। দুই দলই 4-2-3-1 ফরমেশনে খেলে থাকে। আমরা একটু দেখাই সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। শুরুতে আমরা ফ্রান্সের একাদশটা দেখাবো। ফ্রান্সের একাদশ সম্ভাব্য কেমন হতে পারে, আসলে একাদশ দুই দলেরই সেটেল, খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। সর্বোচ্চ একটি চেঞ্জ যদি আসতে পারে, আমরা যদি ফ্রান্সের ডিফেন্স লাইন দেখি, আমরা যদি দেখি উপমেকানো, সালাইবা এবং জুল কুন্ডের জায়গাটা ফাঁকা। আমরা শুরুর দিকে লেফট ব্যাগে একটু পজিশনে চেঞ্জ দেখেছি, তবে দিনে তার জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন। তার ইনজুরি সমস্যা না থাকলে তিনি মিডফিল্ডে খেলবেন। এখন ফ্রান্সের রেবিও মিডফিল্ডে কনফার্ম। এখন আরেকটা জায়গায়, এই জায়গাটায় হচ্ছে কোনে খেলবেন নাকি শুয়ামেনি খেলবেন। শুয়ামেনি তাদের প্রথম চয়েস ছিল, কিন্তু শুয়ামেনির ইনজুরি সমস্যার কারণে কোনে খেলেছেন, কিন্তু কোনেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এখন দেখা যাক দেশমস শুয়ামেনির উপরে আস্থা রাখেন নাকি কোনে যে ভালো পারফরমেন্সটা করে আসছেন সেটার প্রতি তিনি রেসপেক্ট দেখাবেন। বাকিটা ফিক্স, ডেম্বেলে, ওলিসে, ডেজরি ডুও এবং কিলিয়ান এমবাপ্পে, এই 4 জনই থাকবেন আক্রমণের দায়িত্বে। এমবাপ্পে নাম্বার 9 রোলে থাকবেন, যদিও তিনি হাইব্রিড 10 হিসেবেও খেলে থাকেন। এখন মাঝে মাঝে আমরা প্রতিপক্ষ হিসেবে দেখি যে কখনো দূরে আবার কখনো সেই জায়গায় বারকোলায় খেলানো হয়, সেটা আসলে তারা প্রতিপক্ষ বিবেচনায় ট্যাকটিক্সের সিদ্ধান্ত নেবেন। এবার স্পেনের একাদশটা দেখি। স্পেনের একাদশটা আরও স্টেবল, তাদের আসলে খুব বেশি যদি ইনজুরি না হয় আমার মনে হয় কৌশলের কারণে চেঞ্জ হওয়ার কথা না, তারা একই ফরমেশনে খেলে। আমরা যদি ডিফেন্স লাইন দেখি, কুকুরেয়া, লাপোর্তা, কুবার্সি এবং পেদ্রো পোরো থাকবেন, উনাই সিমন গোলপোস্টে থাকবেন, রদ্রি থাকছেন, এবং এখানে গত ম্যাচে কিন্তু আমরা ফেবিয়ান রুইসকে দেখেছি, কিন্তু রেগুলার তারা পেদ্রি খেলে থাকেন। তো আমার মনে হয় এই ম্যাচে পেদ্রি থাকার সম্ভাবনা কিছুটা বেশি, এখন রুইস থাকলেও থাকতে পারে। এছাড়াও লামিন ইয়ামাল, ড্যানি ওলমো এবং বানেয়া তো থাকছেনই, এবং ওয়ায়ারজাবাল তাদের লোন স্ট্রাইকার হিসেবে থাকছে। তো দুই দলের একাদশ সম্ভাব্য এরকমই হওয়ার কথা। এই ম্যাচে তো স্বাভাবিকভাবেই স্টার প্লেয়ারদের দিকে চোখ থাকবে, কিন্তু আপনার কাছে কি মনে হয় কোন প্লেয়ারদের দিকে একটু বাড়তি নজর থাকবে বাকি ফুটবল প্রেমীদের? আসলে দুই দলেরই 11টা খুবই তারকাভুল, এবং মানে সবাই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারে। আমি এখানে আসলে নামের বিচারে নয়, পজিশনের গুরুত্ব অনুযায়ী 4টা পজিশন রেখেছি। আমরা যদি একটু দেখাতে চাই, শুরুতে স্ট্রাইকারের ভূমিকাটা তো অনস্বীকার্য হবে যে দুই দলেই হেভিওয়েট, দুই দলেই বেশি সুযোগ দেবে না। আমরা একটু দেখাতে চাই যে স্ট্রাইকারের ব্যাটেলটা দারুণ হবে, কিলিয়ান এমবাপ্পে এবং ওয়ায়ারজাবাল। এমবাপ্পে কতটা ফর্মে আছে সেটা তো আমরা সবাই জানি, তিনি আসলে ইতিমধ্যে 8টি গোল করে ফেলেছেন। ওয়ায়ারজাবালের গোল পক্ষান্তরে 4টি, তিনি 2 ম্যাচে জোড়া গোল করেছেন। আমি যেটা একটু আগেও বলছিলাম, ওয়ায়ারজাবালের ফিনিশিংটা খুব গুরুত্বপূর্ণ। এখন এইখানে ওয়ায়ারজাবালের জায়গায় অনেকেই বলতে পারেন যে এখানে লামিন ইয়ামাল নেই কেন। লামিন ইয়ামাল যেহেতু উইঙ্গার, সেজন্য আমি রাখিনি সেন্ট্রালের জায়গায়, তবে ইয়ামালও কিন্তু এইবারের বিশ্বকাপে এখন পর্যন্ত গোল পাননি। এবার দ্বিতীয় পজিশনটা আসা যাক, আমি দ্বিতীয় পজিশনে রেখেছি এই দুজনই নাম্বার 10 রোলে খেলে থাকবেন এবং স্ট্রাইকারের পিছনে
খেলে থাকেন। দুইজনের ভূমিকাটাই খুব গুরুত্বপূর্ণ, ওলিসে এবং ওমলো। ওলিসে তো এমবাপ্পে এবং ডেম্বেলেকে সবসময় ফিট করে থাকেন, 5টা অ্যাসিস্ট করেছেন এবং আরও অনেকগুলো পাস দিয়েছিলেন যেগুলো অনেকগুলো সাকসেস হয়নি। এবং ওলিসে কিন্তু ডিপ লাইন প্লেমেকার হিসেবেও খেলে থাকেন, তিনি একদম মাঝ মাঠে আসেন যখন ডিফেন্স করেন, একদম নিজেদের ডি বক্সে এসেও ডিফেন্স করেন। পক্ষান্তরে ওমলো হচ্ছে মানে স্পেনের যে পাসিং ইউনিটের ইঞ্জিন হিসেবে কাজ করে, তিনি নাম্বার 10 হলেও কিন্তু নিচে চলে আসে। তো দুইজনের রোলটাই খুব গুরুত্বপূর্ণ, দেখা যাক এই ব্যাটেলে কে এগিয়ে থাকে। আরেকটা পজিশন আমরা দেখাতে চাই, মিডফিল্ডের ব্যাটেল, যেহেতু বল পজিশনে আসলে মিডফিল্ডটাই খুব গুরুত্বপূর্ণ। রদ্রি স্পেনের ক্যাপ্টেন এবং দলের প্রাণ এবং দলের সবচেয়ে অভিজ্ঞ এক্সপেরিয়েন্স প্লেয়ার, ব্যালন ডি অর জয়ী মিডফিল্ডার। তো স্পেনের যে পাসিং সিস্টেম, সেই পাসিং সিস্টেমটা পুরোটাই তার উপর নির্ভর করবে। পক্ষান্তরে রেবিও কিন্তু স্পেনের মাঠের অটো চয়েস, ততটা তিনি হাইপ পান না, কিন্তু জাতীয় দলে কিন্তু দুর্দান্ত তিনি পারফরমেন্স করে থাকেন এবং মিডফিল্ড ব্যাটেলে স্পেনের সাথে টক্কর দিতে রেবিওর ডিসিপ্লিন পারফরমেন্সটা কিন্তু খুব প্রয়োজন হবে। এবার ডিফেন্সের দিকে আসা যাক, আরেক পজিশনের কম্প্যারিজন আমরা রাখি। দুই দলের ডিফেন্সই কিন্তু খুব ভালো, যেহেতু স্পেন 1 ম্যাচে গোল খেয়েছে এবারের বিশ্বকাপে, ফ্রান্স 2 ম্যাচে গোল খেয়েছে, অর্থাৎ তারা সবাই কিন্তু ভালো খেলছে। তারপর আমি সালাইবা এবং কুবার্সি এই দুজনকেই রাখবো। সালাইবা অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে, আর্সেনালে খেলে থাকেন এবং কুবার্সি পক্ষান্তরের তরুণ ডিফেন্ডার, কিন্তু কুবার্সিও স্পেনের জন্য খুব দারুণ। তিনি যেমন ডিফেন্ড ভালো করেন, লিঙ্ক আপ বা বিল্ড আপের ক্ষেত্রেও তার পাস থ্রু পাস এবং ইভেন তিনি ভালো শটও নিয়ে থাকেন। তো আমার মনে হয় এই দুইজন ডিফেন্ডার ভালো রোল প্লে করতে পারেন। সেই সাথে আমি যদি ফ্রান্সের বলি উপামেকানো এবং স্পেনের ক্ষেত্রে যদি লাপোর্তা বলি, তারাও অবশ্যই ভাইটাল রোল প্লে করবেন, তবে আমি দুইজনকেই পিক করেছি। তো আমার কাছে মনে হয় যে তারকা যে কেউ হতে পারে, যেহেতু মানে তারকাবহুল দল, যে কেউ গোল করতে পারেন, ব্যবধান গড়ে দিতে পারেন, কিন্তু পজিশন ওয়াইজ এই চারটাতে কম্পিটিশন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচের আধিপত্য বিস্তার করার জন্য। এই চারদিকে তো একটু বাড়তি নজরই থাকবে ফুটবল প্রেমীদের জন্য। একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত ফ্রান্স এবং স্পেন বিশ্বকাপে কতবার সেমিফাইনাল খেলেছে এবং পরিসংখ্যানে কারা এগিয়ে আছে? অবশ্যই দুইজনই বড় দল, দুইজনেই, তবে ফ্রান্স বেশি সেমিফাইনাল খেলেছে স্পেনের চেয়ে। আমরা একটু দেখাই আসলে ফ্রান্স কতবার সেমিফাইনাল খেলেছে, সেই তথ্যটা দর্শকদের দেখাবো। ফ্রান্সের মোট সেমিফাইনালের তালিকাটা, তাদের পারফরমেন্সটা এখানে আছে। তারা 8মবারের মতো সেমিফাইনাল খেলতে যাচ্ছে এবং এখানে তারা 4টি জয় পেয়েছে, 3টি ম্যাচ হেরেছে। ব্রাজিলের কাছে ফ্রান্স একবার হেরেছে, পশ্চিম জার্মানির কাছে 2বার হেরেছিল। তারা 1998, 2006 এবং 2018-তে জয় পেয়েছিল। এটা হলো ফ্রান্সের জয়ের রেকর্ড এবং সবশেষ 2022 সালে তারা মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল, কিন্তু ফাইনালটা তারা জিততে পারেনি। এবার যদি স্পেনের রেকর্ড দেখাতে চাই, স্পেনের রেকর্ডটা মোটামুটি খুব সহজ। তারা এর আগে একবারই উঠেছিল, সেটা 2010 সালে, এবং সেই সেমি জিতে তারা আসলে ফাইনালও জিতেছিল এবং চ্যাম্পিয়নও হয়েছিল। সেই একবারই তারা সেমিফাইনাল খেলেছিল, এটা তাদের দ্বিতীয় সেমিফাইনাল। সেই গতবারের 2010 সালে যে চ্যাম্পিয়ন হয়েছিল, তারা জার্মানিকে হারিয়ে আসলে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। তো দেখা যাক স্পেনের ভাগ্যে এবার কি থাকে, তারা দ্বিতীয় সেমিতে জয় পায় নাকি পরাজিতর কাতারে নাম লেখায়। সেমিফাইনালে খেলার ক্ষেত্রে তো আসলে ফ্রান্সই এগিয়ে আছে, তবে হাই ভোল্টেজ ম্যাচ, কিছুই বলা যাচ্ছে না, প্রেডিকশনও করা যাচ্ছে না, দুই দলের যে কেউই জিততে পারে। তবে এবার যদি একটু জানতে চাই যে এই ম্যাচে রেফারির দায়িত্বে কে থাকছেন এবং কোন দেশের তিনি, তার কার্ড দেওয়ার পরিসংখ্যানটা কেমন? শুরুতেই ফিফাকে একটা ধন্যবাদ দিতে চাই, এবার রেফারি সিলেকশনের শুরুতেই তারা বিতর্ক সৃষ্টি করেনি। হয়তো এই ম্যাচে তারা যদি আর্জেন্টিনা বা ইংল্যান্ডের কোনো রেফারি দিয়ে দিত, সেটা আবার এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হতো, এবং তারা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। ইভান বার্টন, এল সালভাদরের একজন রেফারি, এই ম্যাচটা পরিচালনা করবেন। আমরা একটু দেখাতে যাই সেই রেফারির তথ্যগুলো আমাদের কাছে কি আছে। তিনি খুব ডিসিপ্লিন একজন রেফারি, তিনি খুব ফিট। বলা হয় যে মানে খেলোয়াড়দের চেয়ে ফিটনেস তার কোনো অংশে কম থাকে না, এই জন্য তিনি ফিটনেসটা এত ভাইটাল বলা হচ্ছে যে তিনি ঠিক জায়গা মতো থাকতে পারেন, প্লেয়ারদের সঙ্গে রানটা মেনটেন করতে পারেন এবং ফাউল ট্যাকেলগুলো ঠিক মতো হচ্ছে কিনা মনিটর করতে পারেন। এল সালভাদোরের রেফারি, যেমনটা বলছিলাম, এবারের বিশ্বকাপে এটা তার 4র্থ ম্যাচ। এর আগে তিনি 3টি ম্যাচ পরিচালনা করেছেন এবং 3টিতেই সেই রকম কোনো কন্ট্রোভার্সি হয়নি। তিনি অ্যাডভান্টেজ প্লে করতে পছন্দ করেন, অর্থাৎ কথায় কথায় ম্যাচ থামিয়ে দিতে চান না। ছোটোখাটো ট্যাকেল যদি হয়, তিনি আসলে খেলার গতিটা নষ্ট করতে পছন্দ করেন না। তবে সেক্ষেত্রে আবার এমন নয় যে তিনি ডিসিপ্লিন নয়। যদি সিরিয়াস কোনো ফাউল কমিট হয়ে থাকে, যেটা ইনজুরি হওয়ার সম্ভাবনা বা গেমের বাধা সৃষ্টি করে খেলার গতিতে, সেক্ষেত্রে অবশ্যই তিনি কার্ডও দেখিয়ে থাকেন। তবে তিনি ছোটোখাটো খেলার ক্ষেত্রে অ্যাডভান্টেজ প্লে দিয়ে থাকেন। এবং ফিটনেসের কথা তো আমি আগেও বলেছি, এবং তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি খুবই শান্ত স্বভাবের। অনেক রেফারি দেখা যায় মাঠে মেজাজ হারিয়ে ফেলেন, খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার করেন, তিনি অনেকটা কাম থাকেন এবং সেই সাথে যারা যখন ফাউল কমিট হয় প্লেয়ারদেরও শান্ত রাখার চেষ্টা করেন। তো দেখা যাক, খুব এক্সপিরিয়েন্স একজন রেফারি। আমার কাছে মনে হয় তিনি ভালোভাবেই, বিতর্ক ছাড়াই আসলে তিনি ম্যাচটা
ম্যাচটা পরিচালনা করতে পারবেন। আমরাও কিন্তু আসলে এমনটা আশা করতে পারি। হাসিনুর, আমাদের সঙ্গেই থাকুন, আপনার সঙ্গে আরও অনেক বেশি আলোচনা রয়েছে। আর মাত্র একদিন পর দ্বিতীয় সেমিতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ম্যাচের কি প্লেয়ার কারা বা কোন কোন প্লেয়ার পারেন ম্যাচের ভাগ্য বদলে দিতে? আসলে এই ম্যাচের আগে দুইজন ফুটবলারকে নিয়ে খুব আলোচনা হচ্ছে। একটা তো লিওনেল মেসিকে নিয়ে আলোচনা হবেই। লিওনেল মেসি ইংল্যান্ডের সঙ্গে কিভাবে আক্রমণ করবেন, তাকে কিভাবে ঠেকাবে, এই নিয়ে আসলে ব্রিটিশ মিডিয়া খুবই একদম সরগোল হয়ে আছে। পক্ষান্তরে জুড বেলিংহাম ইংল্যান্ডের সবচেয়ে ইনফর্ম ফুটবলার, দুজনে প্রায় কাছাকাছি রোলে খেলেন। তো দেখাতে চাই আসলে দুইজনের শক্তি দুর্বলতা, বা শক্তি দুর্বলতা নয়, আসলে গেম প্ল্যানে তাদের কিভাবে তারা ইনপুট রাখতে পারেন। শুরুতে একটা জায়গায় দেখাতে চাই, ইদানিং আপনার নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করবেন, জন ফোরটিন। এই জন ফোরটিন নিয়ে আসলে অনেক আলোচনা হয় যে জন ফোরটিনে মেসিকে অ্যাটাক করতে হবে, থামাতে হবে, কিংবা কি আসলে জন ফোরটিনটা কি, এটা সেটাও দেখায়। এখন যে ইংলিশ কোচরা যারা থাকেন, পেপ গার্দিওলা বিশেষ করে, খুব ম্যাথামেটিক্যাল। তো তারা মাঠকে এই ধরনের দেখেন, একটা রোতে কয়েকটা জোনে ভাগ করা হয়, একটা সাইডে 3টা করে রো ধরা হয় এবং মিডিলের রোটা দেখেন একটু বড়, মিডফিল্ডের যে এরিয়াটা গোলপোস্টের সামনে, সেই হিসেবে 3টা করে রো হলে আপনার জন 14 দ্বারাই প্রতিপক্ষ গোলকিপারের সামনে, ডি বক্সের সামনের যেই জায়গাটা, সেটা জন 14 নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আসা যাক জন 14 নিয়ে আসলে কি হচ্ছে। আমরা একটু পরের ছবিটা দেখাতে চাই। যেহেতু আর্জেন্টিনা সেন্ট্রালি অপারেট করে থাকে, তারা মাঝ মাঠ থেকে আক্রমণ করে থাকে, যেহেতু তাদের মিডফিল্ডারের সংখ্যা বেশি স্কোয়াডে, তাদের সেই মাপের উইঙ্গার নেই। তবে মেসি ম্যাচের প্রয়োজন অনেক সময় রাইট উইং পজিশনে শিফট হয়ে যান। কিন্তু যেহেতু তারা, আমরা যদি মাঝখানে দেখাই, তারা এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, লিয়ান্দ্রো পারাদেজ এবং ডি পলকে খেলান, সবাই মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ডার খেলে অভ্যস্ত। তো তাদের গেমটা মাঝমাঠ থেকে অপারেট হয়, এবং যেহেতু মাঝমাঠ থেকে তাদের খেলাটা অপারেট হয়, আপনি দেখেন ব্লু জার্সি যেই নাম্বারগুলো আছে, সেগুলো আর্জেন্টিনার ফুটবলারের মোটামুটি এই পজিশনে থাকে। তো জন 14 প্রতিপক্ষ ডি বক্সের সামনে গিয়ে এই জায়গায় আসলে ফাইনাল আক্রমণটা তৈরি হয়। এখন লিওনেল মেসি এই জায়গায় খুবই ভাইটাল, কেননা আপনি দেখেন আমরা একটা সার্কেল করে মেসিকে আইডেন্টিফাই করে ধরা হয়েছে, মেসি লেখাও আছে সেখানে। ধরুন মেসি এই জায়গাটাই নর্মালি থাকে, তিনি যেহেতু রাইট চ্যানেলে খেলে থাকেন। এখন লিওনেল মেসি কি করবে, এখানে যদি তাকে কেউ মার্কিং করতে আসে, ধরেন ইংল্যান্ডের একজন ডিফেন্ডার মার্কিং করতে আসলো, তিনি সেই ডিফেন্ডারকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় হাঁটতে হাঁটতে তিনি ইচ্ছাকৃতভাবে মাঝ মাঠে চলে আসেন, যেহেতু সে তাকে তার মার্কিংয়ের জন্য ফিক্সড। একজন ডিফেন্ডার চলে আসলো, অর্থাৎ ইংল্যান্ডের তখন চার ডিফেন্ডারের পরিবর্তে 3 জন হয়ে গেল। সেই জায়গায় হচ্ছে যারা থাকবেন, যেমন এনজো, ম্যাকালিস্টার, বা আমরা যদি হুলিয়ান আলভারেস, তারা তখন 4 ভার্সেস 3 হয়ে যাবে। তো মেসি এই কাজটা করে থাকেন, এবং জন 14 মেসি যেই ট্র্যাক ব্যাকটা করে, বা অনেক সময় মেসি দাঁড়িয়ে থাকে, অন্যরা রান করে, অন্যরা দৌড়াতে যায়, যেটাকে ডিকয় রান বলা হয়, বা বাংলায় যদি বলা বলি ফেক রান, ফলস রান। তারা বিভ্রান্ত করার জন্য যায়, তখন মেসি এই জায়গাটা একটা স্পেস ক্রিয়েট করে থাকে। বা জন 14 এই কর্নারের একটু সামনে থেকেই কিন্তু হুলিয়ান আলভারেজ গত ম্যাচে দুর্দান্ত একটা শট নিয়েছিলেন। তো আর্জেন্টিনার গেম প্ল্যান, মেসির গেম প্ল্যান, এই জোনটা খুব ইম্পর্টেন্ট। এবং ইংল্যান্ডের আমরা যদি দেখি, মিডিয়া দেখি, বা তাদের যারা এক্সপার্ট আছে, সাবেক ফুটবলাররা, তারা সবাই এটা নিয়ে কথা বলছে, মেসিকে এই জোন 14 কীভাবে আটকানো যায়। তো এটার দিকেই দৃষ্টি থাকবে সবার, বা এটাই টক অফ দ্য টাউন, এবং আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ট্যাকটিক্সের বড় একটা অংশ জুড়েই থাকবে এই জোন 14। এবার জুড বেলিংহামের কথায় আসি। জুড বেলিংহাম আসলে খুবই আলোচনায় আছেন, এবং আলোচনাটা স্বাভাবিক। তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন। তিনি একজন মিডফিল্ডার, বয়স মাত্র 23 বছর, ইতিমধ্যে 6টি গোল করে ফেলেছেন। মিডফিল্ডার হিসেবে 6 গোল করা কিন্তু খুব কঠিন। আমরা একটু দেখাতে চাই, আমাদের কাছে কিছু তথ্য আছে। তো বেলিংহামের আপনি যদি গোলগুলো খেয়াল করে দেখবেন, আপনার কাছে মনে হয় যে তিনি জাস্ট পা লাগিয়ে গোল করে দিয়েছেন, তাকে পাস দেওয়া হয়েছে, ক্রস দেওয়া হয়েছে, জাস্ট ট্যাপ ইন, বা অল্প খুব দূরপাল্লার জোরালো শটে গোল দেখবেন না। এটাতেই কিন্তু আপনি কিন্তু বেলিংহামকে এতে মিসগাইড হয় এই ধরনের ট্যাপিনে। তিনি কিন্তু এই গোলগুলো আদায় করে নেন, তিনি প্রচণ্ড দৌড়ে থাকেন। এখানে আমাদের একটা টপ 5 রানার আছে ইন দ্য টুর্নামেন্টে, সেখানে কিন্তু 3 নম্বরে তিনি সবচেয়ে বেশি রান মেক করেছেন বাইরে থেকে। আমরা পরবর্তী ছবিটা যদি একটু দেখাই, যে বেলিংহাম যে রানগুলো মেক করেন, যে তিনি বাইরে থেকে যে দৌড় দেন, সেক্ষেত্রে কিন্তু তার একটা ইন্টারেস্টিং পেয়ার আছে, সেটা হলো হ্যারি কেইন। আপনি এখানে একটা ম্যাচের সিচুয়েশন দেখুন, নরওয়ের বিপক্ষে ম্যাচে মাঝমাঠে যে সার্কেল করা আছে সেটা হ্যারি কেইনকে কিন্তু সামনের থাকার কথা ছিল, তিনি তো নাম্বার 9, কিন্তু দলের ক্যাপ্টেনও তো তিনি জানেন কিভাবে গোল আদায় করে নিতে হয়। তিনি কিন্তু দেখেন একদম প্লেমেকার হিসেবে মাঝখানে চলে এসেছেন, এবং বেলিংহাম কিন্তু দেখেন রান নিচ্ছেন, এবং হ্যারি কেইন সেই হিসেবে তাকে একটা থ্রু পাস দিয়ে দেয় ঠিক ডি বক্সের সামনেই সেই জায়গাটাতে, এবং
বেলিংহাম সেখান থেকে বলটা কালেক্ট করে গোল দিয়ে দেন। তো বেলিংহামের রানটা ইম্পর্টেন্ট, তিনি হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা দৌড় শুরু করে দেন এবং দলের সব ফুটবলাররাই তার সেই রানটার অপেক্ষায় থাকে যে তিনি দৌড়টা কমপ্লিট করবেন এবং সেখান থেকে তাকে ধরে গোল করবে। আরেকটি কার্ড আছে আমাদের কাছে, সেটা একটু দর্শকদের দেখাবো। সেটা হলো যে বেলিংহাম এই প্রতি ম্যাচে কীভাবে রান মেক করেছে। এই অ্যারো চিহ্নগুলো তার সাকসেসফুল রানগুলোর মধ্যে একটি, যেগুলো সবুজ অ্যারো সেগুলো থেকে তিনি গোল করেছেন, নীলগুলা থেকে টার্গেটের শট নিয়েছেন। তো এইটা মোটামুটি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কতটুকু বোঝা যাচ্ছে জানি না যে তার সাকসেসফুল রানগুলো কেমন ছিল, তিনি গোল করেছেন কিংবা সফল একটা আক্রমণ ক্রিয়েট করতে পেরেছেন। তো এই সব কিছুর বিবেচনায় ব্রিটিশ মিডিয়ায় কিন্তু ইটস কামিং হোম যেমন আলোচনায়, বেলিংহামকে গোল্ডেন বল দেওয়ার ক্ষেত্রেও গোল্ডেন বল অলমোস্ট তারা দিয়েই ফেলেছেন বা তিনি দাবিদার সেটা বলছেন। তো যাই হোক, এই ম্যাচের আগে আমার কাছে মনে হয় মেসি এবং বেলিংহাম এই দুজন দুই দলের কি প্লেয়ার হবে এবং এই দুজনকে ঘিরেই দুই দলের ট্যাকটিক্স আক্রমণের ক্ষেত্রে অন্তত তৈরি হবে অবশ্যই। গোলের কথা বলছিলেন, ইংল্যান্ড দলে কিন্তু বেলিংহ্যামের সমানই একদম হ্যারি কেইনেরও 6 গোল রয়েছে, তার দিকেও নিশ্চয়ই নজর থাকবে ফুটবল প্রেমীদের। একটু যদি জানতে চাই যে এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের আলাদা আলাদা করে সেমিফাইনালে তাদের পরিসংখ্যান কি বলছে বিশ্বকাপে এখন পর্যন্ত? এই ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যান আর্জেন্টিনাকে অনেক অনেক এগিয়ে রাখছে এবং ম্যাচের লড়াই আমি গতকালকে বলেছি মেসির কারণে আর্জেন্টিনা এগিয়ে থাকবে, এটা আমার মতামত, আমার ওপিনিয়ন। আমরা একটু দেখাতে চাই আর্জেন্টিনার সেমিফাইনাল রেকর্ড কিন্তু খুব ভালো, এটা বলতেই হবে। আমরা একটু দেখাতে চাই আর্জেন্টিনা সেমিফাইনালে এর আগে কিন্তু আর্জেন্টিনা হারেনি। আমরা যদি দেখি তারা 1930 বিশ্বকাপে তারা 6-1 গোলে জিতেছিল, 1986 বিশ্বকাপে তারা বেলজিয়ামের সাথে 2-0 গোলে জিতেছিল, 1990 বিশ্বকাপের সেমিফাইনালে তারা 4-3 গোলে ইতালির সঙ্গে জিতেছিল, 2014-তে তারা সেমিফাইনালে উঠেছিল, সেটাখানে তারা 4-2 গোলে জিতেছিল এবং সবশেষ 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়েছিল। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু এখনও সেমিফাইনালে অপরাজিত, তারা সেমিফাইনালে যতবারই উঠেছে তারা ফাইনালে পৌঁছেছে। তো আর্জেন্টাইন ভক্তরা বা আর্জেন্টাইন ফুটবলারদের এই পজিটিভ যেই রেকর্ডটা সেটা অবশ্যই তাদের অনুপ্রাণিত করবে। সেই হিসেবে কিন্তু বেশ একটা, এবার যদি তারা হেরে যায়, ইন কেস আমি যুক্তির ক্ষেত্রে বলছি, এটা প্রথম ঘটনা হবে আর্জেন্টিনা সেমিফাইনালে হেরে গেল। আর যদি জিতে যায় তারা কিন্তু সপ্তম ফাইনালে পৌঁছে যাবে, রেকর্ডবারের মতো সপ্তম সেমিফাইনাল জয়। এবার ইংল্যান্ডের রেকর্ডটা দেখাতে চাই। ইংল্যান্ডের রেকর্ড কিন্তু আহামরি নয়, তাদের রেকর্ড বা আপনি ভালো বলতে হবে যে খারাপ, আসলে আমি সহজভাবে বলি, আমি যদি একটু দেরি, তারা চতুর্থবারের মতো সেমিফাইনালের মঞ্চে পৌঁছেছে, তারা মাত্র জয় পেয়েছে একবার এবং হেরেছে 3 বার। যেবার 66 বিশ্বকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেবারই শুধু তারা জিতেছে, এর বাইরে তারা কোনো সেমিফাইনাল জিততে পারেনি। যেমনটা বলছিলাম, তারা 66 বিশ্বকাপে পর্তুগালকে হারিয়েছে, এরপরে সবশেষ তারা 2018-তে হেরেছে ক্রোয়েশিয়ার সাথে এবং 1990-তে তারা জার্মানির বিপক্ষে হেরেছিল। তো আপনি যদি রেকর্ড বুক হিসাব করেন সেই হিসেবে ইংল্যান্ডের জন্য রেকর্ড বুক ভালো নয়, তবে এসব রেকর্ড হয়তো আপনাকে কিছুটা দলকে কিছুটা অনুপ্রেরণা মোটিভেট দেয়, কিন্তু অন দ্য ডেতে ওই দিনের খেলায় আসলে যে জিতবে, যে ভালো করবে সেই জিতবে। তো জমজমাট একটা লড়াই হবে, দু দলেরই আক্রমণ ভাগ ভালো, রক্ষণও মোটামুটি ভালো, তবে মিডফিল্ড দুই দলেরই দুর্বল। দেখা যাক কি হয়, আশা করি উপভোগ্য আকর্ষণীয় একটা ম্যাচ হবে। তবে পরিসংখ্যান যদি বলি, আর্জেন্টিনা ঢের এগিয়ে ইংল্যান্ডের চেয়ে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং এত ইনফরমেশন আমাদের সঙ্গে এবং দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আর এই ছিল রোড টু নিউ ইয়র্কের আজকের পর্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।